আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনার্স সেকেন্ড ইয়ারের নন মেজর সাবজেক্ট ফিজিক্স 3 এর চ্যাপ্টার 4 এর 100% উপযোগী একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যা 26 তারিখে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা কি বলেছে, স্থির তড়িতে গসের সূত্র বিবৃতি প্রমাণ করো। এই প্রশ্নটা দেখেন ন্যাশনাল 5, 7, 9, 11, 13 এবং সর্বশেষ 2017 সালে এসেছিল। অথবা আবার আরেকভাবে স্থির তড়িৎ এর জন্য গাউসের সূত্র বিবৃতি করো। এটা আছে তোমার 3 8 সালে, অর্থাৎ যেটা থাকুক উপরে কিন্তু আমাদের 11, 13, 17 সালে এসেছিল লাস্ট, এবং এবার 2023 সালের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন দেখেন, যেহেতু বিবৃতি করতে বলছে তাহলে কথা আমাদের গসের তো লিখতে দিব। তাহলে আমরা কী লিখব? গসের সূত্র, অর্থাৎ কোনো স্থির তড়িৎ ক্ষেত্রের আবদ্ধ তলের উপর। দেখেন, আমার একটা স্থির তড়িৎ ক্ষেত্র বলা হয়েছে, যে মানে এখানে ভিতরে কিন্তু চলমান না, স্থির। আমরা যখন 9, 10-এ পড়তাম 2টা চ্যাপ্টার ছিল পদার্থবিজ্ঞানের। 10 অধ্যায় ছিল আমাদের স্থির তড়িৎ, আর 11 অধ্যায় ছিল চল তড়িৎ। এখানে আমরা স্থির তড়িৎ বলছি, অর্থাৎ স্থির তড়িৎ ক্ষেত্রের আবদ্ধ বলে কিন্তু আমরা একটা কী বুঝি, একটা বদ্ধ জিনিস বুঝি। তাহলে কোনো স্থির তড়িৎ ক্ষেত্রের আবদ্ধ তলের উপর, তাহলে আমরা কী বলেছি এখানে, আমরা কিন্তু এটা আমরা বুঝে দিতেছি। একটা স্থির তড়িৎ ক্ষেত্র, এই ক্ষেত্রের কি, এই ক্ষেত্রটা কি আবদ্ধ মানে বন্ধ অবস্থা আছে। একটা স্থির তড়িৎ ক্ষেত্রের আবদ্ধ তলের উপর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের, তড়িৎ যে ক্ষেত্র প্রাবল্য হবে এর প্রাবল্যের অবিলম্বিক উপাংশের ইন্টিগ্রাল আমরা ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রাল। এবং ইফ সাইড এই যে ইফ সাইলন নট, এখানে 0 আছে, ইফ সাইলন নট এর গুণফল উক্ত তড়িৎ ক্ষেত্রের আবদ্ধ তলের মোট চার্জ, মোট যে চার্জ হবে আদান হবে এর কি সমান হবে। অর্থাৎ এই যে দেখেন, আমরা কিন্তু বলছি ইফ সাইলন নটের গুণফল, এই যে ইফ সাইলন নট কার গুণফল, এই যে ইন্টিগ্রাল গুণফল, এই যে ইন্টিগ্রাল কার ভেক্টর আমাকে তড়িৎ প্রাবল্য বলছে, তড়িৎ প্রাবল্য খেলে আমার এই যে তড়িৎ প্রাবল্য ই, আর তড়িৎ ক্ষেত্রে আমার এখানে কি তল বলে ডিএস ধরে পারি, আর কার সমান, চার্জ কি সমান। তাহলে প্রমাণ, মনে করি এস একটি বদ্ধতল। এই যে চিত্রের মাধ্যমে এই চিত্রের মধ্যে কি আমার এই যে এখানে আমার এস আছে, ডি আছে, এখানে এই যে এসটা কি আমার এই তলটা, এটা কিন্তু আমরা একটা কি একটা বদ্ধতল। এর অভ্যন্তরণে, অর্থাৎ এই ভিতরে, এর অভ্যন্তরণে ও বিন্দু, এই যেখানে আমরা বিন্দু ধরছি ও, এই যে বিন্দুটা, এটা বিন্দু ধরছি কি ও বিন্দুর কি পরিমাণ চার্জ আছে। তাহলে এই অ্যাসটা কি এই আবদ্ধ তলে, এখানে একটা অ্যাস, এই যে আমরা দিয়ে ধরছি, এখানে অ্যাসটা কি আমার একটা বদ্ধ তল। এর অভ্যন্তরণে এই যে ও বিন্দু, এই যে ও বিন্দুর কি, এই যে কিউ পরিমাণ, এই যে কিউ আমরা ধরছি প্লাস কিউ পরিমাণ কি চার্জ আছে ওই তলের, অর্থাৎ এই যে তল ধরছি এখানে, এই তলের উপর একটা ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল আমরা ডিএস বিবেচনা করি। তাহলে তলের উপর এই যে ক্ষুদ্র অংশ আমার ক্ষেত্রফল, ধরেন এই অংশটা এত বর, এটা আমরা কি যে তীর দিচ্ছি ডিএস বিবেচনা করি। ও হতে পি বিন্দু দূরত্ব, আর অর্থাৎ এই যে ও থেকে এই যে পি বিন্দুটা, আমার এই যে পি বিন্দু, এই যে এখানে আমরা পি বিন্দু, এই দূরত্বটা কি, এই যে আমরা আর ধরছি, আর এই পাশে তো আমরা থিটা বসাইছি। এগুলো আমার এই যে কি চার্জ কিউ বড় আকার দিচ্ছি, এখানে কিন্তু সেটি কষ্ট, এগুলো পুরো জানতে হবে। দেখেন, আমরা যখন ধারাবাহিকভাবে এটা বলবো তখনই বোঝাবে। দেখুন, এখন পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, এই যে আমাদের পি বিন্দু, এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে, সূত্র কি, তড়িৎ প্রাবল্য 1/4πε0। এখানে আধান আমার কি আছে, চার্জ থাকবে যেটা এই যে কিউ, আর দূরত্বটা কি আছে আর, এটা হবে কি, যেহেতু আমরা বিভব বলে শুধু কিন্তু আর হয়, আর মনে রাখবেন বিভব বলে শুধু আর হবে। আর যদি আমরা তড়িৎ প্রাবল্য বলতে কি, আর উপরে কি হবে, আমার দূরত্ব বি স্কয়ার হবে, বর্গ হবে আর স্কয়ার। এখন আমরা কি করবো, যে ফাই, এটা বসে সূত্র ফাই, এই যে আমরা বলছিলাম কি আবদ্ধ বলছি না, আবদ্ধ বলার কারণে কি হলো, কোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ইন্টু কি ডিএস ভেক্টর। এখন খেয়াল করেন, এই পাশে আমাদের ফাই থাকবে, এখানে খেয়াল কেন্দ্র, এই যে আমরা যখন ভেক্টরের সূত্র দেখলাম এ বি, এই ভেক্টর বি ভেক্টর যদি একসাথে, যে আমাদের কি থাকে, আমরা যখন কলেজে পড়ছিলাম ফিজিক্সের, আমরা যে ভেক্টর রাশিতে এই ভেক্টর ইন্টু বি ভেক্টর যখন থাকে একসাথে, ভেক্টর গুণাকার থাকে, তখন এই দুটো আমরা ভেক্টর যে বাদ দিই তখন কি লিখি, মানে যেটা সূত্র কি হয়, এই ভেক্টর ইন্টু বি ভেক্টর সমান কে বি কস থিটা। এখন থিটা মান যদি আমরা 0 ধরি, তাহলে কি হবে, 1 হবে, 1 সাথে বি গুণ করলে কে বি থাকবে এরকম। এখন দেখেন এই যে এলে এখানে এটা এ, এই আমার ডিএসটা কি বি, এর সূত্র কি হয়েছে এ বি কস থিটা। এই যে এ হলো আমার এ আর ডিএস হলো আমাদের বি, এখানে তারপর আমার কিন্তু ভেক্টর চিহ্ন হবে না, এ বি কস থিটা। এটা আমার কি 2 নং সমীকরণ, 1 নং, এটা 2 নং। এখন আমরা কি করতে পারি, এর মান 2 নং এ বসি। এই যে 1 নং আমার যে ছিল, এর মানটাকে আমরা 2 নং, এই যে এখানে আছে না, এখানে বসাই দিব আমরা। এখানে যে বসাই দিই, দেখেন আমাদের কোজ ইন্টিগ্রেশন হয়ে যায় নাকি, সরি এটা হলো ফাই, আমাদের এটা কিন্তু ফাই, যেটা কিন্তু আমাদের কি ফাই ফাই কে যে কোজ ইন্টিগ্রেশন 1/4πε0। আমরা এই যে এখানে কি বসে, ওই যে যেটা মানটা বসিয়ে দিয়েছি, ওই যে এর মানটা খেয়াল করে দেখেন, এখানে আমাদের ছিল কি ছিল, এই যে ইন্টিগ্রেশন ছিল, এই যে এর মানটা বসিয়ে দিয়েছি, যে 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। এই যে ইন্টিগ্রেশন থাকে
1/4πε0 কিউব আর স্কয়ার। আর আগে কি ছিল, এটার মান কি ছিল, যে ডিএস বাই কস এটা ঠিক ছিল। পরে দেখেন আমরা ইন্টিগ্রেশন রাখছি 1/4πε0 রাখছি। এখন আমরা কি কাজটা করছি, এই কিউটা ওয়ানের সাথে গুণ করি কি হবে, ওয়ান উপরে কিউ হবে আর নিচে 4πε0 হবে। আর এখানে আমরা যে গুণ করছি এটার সাথে ডিএস কস থিটা আর নিচে আর স্কয়ার থাকে। কিন্তু এখানে দেখেন কি বলছে, এই যে ডিএস কস থিটা বা আর স্কয়ার কি আমার ডি ওহম, যা ডিএস ক্ষেত্রের জন্য উবুন্তুতে সৃষ্ট গণকোণ সমগ্র বদ্ধতলের উপর মোট অভিলম্ব ফ্লাক্স। এইখানে আমরা আপনারা একটা কাজ করেন, এই বাংলা লেখার যেমন প্রয়োজন নাই, শুধু পরীক্ষা যখন আসবে তখন কিন্তু ডিএস কস থিটা আর স্কয়ার সমান কি ডি হোম লিখলে হইব। মারাটা কি এই যেটার মানটা আমরা ডি হোম বসাই দেবে, যে দেখেন এই লাইনটা আমরা বসাই দিই। তাহলে এখানে যে ফাই ইন্টিগ্রেশন Q/4πε0 এই যেটা মানে আমরা কি ডি হোম বসিয়ে দিলাম। এখন ডিম বসামো, তখন এইটা কিন্তু ধ্রুবক পদ আমাদের, এই ধ্রুবক পদটা আমরা বাইরে আনলাম। ধ্রুবক পদটা বাইরে আনার পর এখানে কি থাকে দেখেন, এই যে বাইরে আনলাম, তখন এই কোজ ইন্টিগ্রেশন যায়, কোজ থাকবো না, তখন আমরা কি থাকবো, শুধু ইন্টিগ্রেশন থাকবো আর এখানে ডি হোম থাকবো। তখন আমরা কী কাজ করবো, এখন যেটা ডি হোমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন আর ডি হোম তখন কাটাকাটি গেলে শুধু কিন্তু ওহম থাকে। এটা মানে কী হবে দেখেন, আমরা ইন্টিগ্রেশন করি ডি হোমরা ইন্টিগ্রেশন করলে আমার কী থাকে, এখানে ওহম থাকে। আসলে যে ইন্টিগ্রেশনটি কাটা যায়, এটা আসলে আমি মনে রাখার জন্য টেকনিক আবার বানাইছি, দিয়ে ওহম কাটা শুধু এখানটা এরকম। এখানে দেখেন ওহম হলো উবিন্দুতে সৃষ্ট ঘনকোণ, এই যে আমরা যে এই উবিন্দুতে সৃষ্ট ঘনকোণ এবং এর মান কি 4π স্টেরিয়ান, 4π কি স্টেরিয়ান। তাহলে এখানে মানটা বসে দিই আমরা, যে ভাই উপরে কিউ থাকে নিচে 4πε0, এই যে ওহমের মান আমরা কি যে 4π লিখলাম, এখন 4π যে লিখলাম, তাহলে এই যে এই 4π আর এই যে 4π কি কাটা, এই 4π কাটা যায় তখন, তারপর কি কাটবেন না, কারণ আমরা তো ছোটো বাচ্চা না। আর তাহলে 4π কাটা থাকবে, শুধু কি থাকে কিউ আর নিচে কি থাকে ইপসিলন থাকে। এটা গসের সূত্র, আশা করি ভিডিওটা বুঝতে পারছে। এখন আমরা আরেকটা ম্যাথ দেখতে পারি ওদের, দেখেন এইটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট। এখানে কি বলা হয়েছে, এখানে দেখেন কি বলা হয়েছে, যে গসের সূত্র প্রয়োগ করে দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীর জন্য তড়িৎ পাবলের রাশিমালা নির্ণয়। অর্থাৎ গসের সূত্র প্রয়োগ করে দুটি সমান্তরাল চার্জিত পরিবাহীর জন্য তড়িৎ পাবলের রাশিমালা নির্ণয়। তাহলে আমাকে এই দুটো সমান্তরাল কী লাগবে, আমার চার্জিত পরিবাহী লাগবো। তাহলে ধরেন যে মনে করে এই যে পি কিউ, এই যে পি আর কিউ, দেখেন এই পি কিউর আমরা চার্জটা কিন্তু আমরা কি দিছি, এখানে আমরা পজিটিভ দিছি, আর এইগুলো আমরা কি দিছি, এইগুলো আমরা কিন্তু দিছি নেগেটিভ। তাহলে মনে করি পি কিউ ও আর এস দুটি সমান্তরাল চার্জিত পরিবাহী। তাহলে কি পি কিউ ও আর এস দুটি সমান্তরাল চার্জিত পরিবাহী, এর মধ্যে পি কিউকে আমাকে ধনাত্মক চার্জিত এবং আর এস ঋণাত্মক চার্জিত। তাহলে বললাম আমি মনে করি পি কিউ ও আর এস যদি সমান্তরাল, দেখেন এই যে এর যতটুকু আমাদের দেখা এতটুকু এটা এতটুকু সমান্তরাল, রেল লাইনের মতো, আমার রেল লাইনের মতো সমান্তরাল। এই পি কিউটাকে আমার ধনাত্মক চার্জে চার্জিত, আবার আর এসটা আমার ঋণাত্মক চার্জে চার্জিত, এখন লেখা আছে। এখন পি কিউ ও আর এস পাতের অভিমুখে, এই দেখেন এটা এইদিকে যাইতেছে, এটা এইদিকে যাইতেছে, অর্থাৎ কি আমার পজিটিভ নেগেটিভটাকে নেগেটিভে যাইতেছে, মানে ইলেকট্রনকে আমার পজিটিভ আকর্ষণ করতেছে। আমি যে পাতের অভিমুখে PQRS পাত্র অভিমুখে তড়িৎ ক্ষেত্রের কি দিক নির্দেশ করার জন্য উভয় পাতের মাঝখানে একটা বিন্দু এ কল্পনা করে, যে উভয় পাতের মাঝখানে একটা বিন্দু কে কল্পনা করছি, এরকম আমরা এখানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো। এখন দেখেন যেখানে তড়িৎ পাবল নির্ণয় করতে হবে, E1 E2 দ্বারা আমরা বলছি তড়িৎ ক্ষেত্র নির্ণয় করবো। এখন PQ চার্জের জন্য একটা PQ চার্জের জন্য হবে, আর একটা RS চার্জের জন্য হবে। তাহলে PQ চার্জের জন্য এই বিন্দুতে তড়িৎ পাবল্য E1 হবে, এখানে আমরা কি তড়িৎ পাবল্য কি হবে সিগমা বাই ইপসিলন নট। E1 সময় ইপসিলন। এবারে যে আর চার্জের জন্য এই বিন্দুতে তড়িৎ পাবল হবে কি হবে E2, এই যে সিগমা বাই 2 ইপসিলন নট। তারপর উভয় পাতের জন্য এই বিন্দুতে তড়িৎ পাবল কি ই সমান কি, আমরা যে এই সময় লোড দিই, অর্থাৎ E1 আর E2 যোগ করে এখান থেকে পাবো। তাহলে E1 এর মান এই যে সিগমা বাই 2 ইপসিলন নট, E2 মান সিগমা বাই 2 ইপসিলন নট, অর্থাৎ এখানে আমরা হর আছে 2 ইপসিলন, এখানে হর আছে 2 ইপসিলন নট। এই দুটো লসাগু করে আমার 2 ইপসিলন নট হবে। এটা এখানে হর আছে, এখানে হর আছে, এই ভাগ দিয়ে আমরা 1 সাথে সিগমা গুণ করে সিগমা, এখানে একই ভাগ দিয়ে 1 হবে, 1 সাথে সিগমা করে সিগমা। অর্থাৎ আমরা কিন্তু এটা ছোটো বাচ্চাদের মতো এত বোঝানোর প্রয়োজন নেই, আমরা জানি দুইটা হরে কি থাকলে আমরা লসাগু এটা হবে। আর যদি এইটার হর যা, এটা হর তাই আছে, এখানে যা সিগমা তাই থাকবে, এটা হরে যা আছে তাই সিগমাই থাকবে, এখানে সিগমা আর সিগমা যোগ করলে আবার 2 সিগমা হয়। কারণ এই 2 কাটা থেকে উপরে কি থাকে সিগমা ইপসিলন নট, যে এই সমান সিগমা বাই ইপসিলন নট। এখানে সিগমা হচ্ছে কি চার্জের তলমাত্রিক ঘনত্ব, সিগমা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। পরিবাহী দ্বয়ের মধ্যবর্তী স্থান শূন্য স্থান ব্যতীত, অর্থাৎ এই পরিবাহীর মধ্যবর্তী স্থান যদি শূন্য স্থান ব্যতীত অন্য কোনো মাধ্যম থাকলে
তাহলে এ বিন্দুর তড়িৎ প্রাবল্য হবে। এ বিন্দু তড়িৎ প্রাবল্য কি হবে, এখানে আমরা যে বললাম না শূন্য মাধ্যম স্যার, যে কোনো মাধ্যম থাকলে কি এটার সাথে আমরা শুনছি কি ঘরের সাথে আমরা কে একটা গুণ করে দেবো, এই যে এল ই সমান সিগমা বাই কে ইপসিলন নট। এখানে কি হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এখানে তড়িৎ প্রাবল্য লেখচিকে প্রাবল্য তড়িৎ প্রাবল্য হবে পি কিউ আর এস পাতের দিকে, অর্থাৎ ধনাত্মক চার্জ থেকে ঋণাত্মক পাশের দিকে। এই যে দেখেন এটা কিন্তু এদিকে আছে, ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে। এটাই কিন্তু আমাদের বোঝানি শেষ। সেই ভিডিওটা বুঝতে পারছেন।